প্রিয় দর্শক, স্বাগত এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্বে। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। গত নির্বাচনে নাটোর ১ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করেছেন তিনি। কথা বলতে চাই নির্বাচনে তার অভিজ্ঞতা, আগামীর রাজনীতি এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। টিপু ভাই, স্বাগত এশিয়া পোস্টে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ ১৭ বছর সরকারের বাইরে থেকে রাজনীতি করেছেন। ৫ আগস্টের পর এখন পরিস্থিতি স্বাভাবিক আপনাদের জন্য। এখন আপনারা রাজনীতিটা আগের চেয়ে অনেক ভালোভাবে করছেন। বিএনপি এখন ক্ষমতায়। নির্বাচন করেছেন গত নির্বাচনে নাটোর ১ আসন থেকে। এখন কেমন যাচ্ছে সময়, ব্যস্ততা কেমন যাচ্ছে? আসলে এইবার ১৭ বছর তো না, ক্ষমতায় এর আগেও আরও ৩বার দেখেছি। আর ১৭ বছর আগেও আওয়ামী লীগের ৫ বছর, এরশাদের ৯ বছর, সর্বশেষ আওয়ামী লীগের ১৫ বছর এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর। এই টোটাল টাইমটাই বিরোধী দলে ছিলাম। এর বাইরে বিএনপি ক্ষমতায় আরও ৩বার ছিল। তো সবটাই আমাদের জীবনে দেখার সৌভাগ্য হয়েছে। তো সেই কারণে আমাদের কোনোটাই আমাদের কাছে অপরিচিত না। আর জীবনের স্বাভাবিকতা আসলে যখন যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখলেই স্বাভাবিকতা হয়ে যায়। যখন চরম খারাপ পরিস্থিতিতে যদি মনে করে যে এটাই আমার স্বাভাবিক পরিস্থিতি, তাহলেই সামনে আগানো যায়। আর বিগত দিনগুলোতে যেটা করেছি, মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি, সংগঠনের জন্য কাজ করার চেষ্টা করছি, সেই ধারাবাহিকতায় অব্যাহত রেখেছি। আর নতুন কোনো কিছু আমাদের মাঝে আসে নাই। দীর্ঘদিন যাবৎ আপনি রাজনীতির সাথে আছেন, বিশেষ করে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ আপনি আছেন। এ যাবৎ রাজনীতির মধ্যে সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছেন? রাজনীতিতে আসলে অনেক বেশি জিনিস শেখার বিষয় আছে। একটা রাজনীতিবিদ যদি মনে করে যে যেটা শিখতে চাবে, সর্বোচ্চ ভালো জিনিস শেখারও সুযোগ আছে, সর্বোচ্চ খারাপ জিনিসও শেখার সুযোগ আছে। এবং দীর্ঘ রাজনৈতিক পরিক্রমার মধ্যে দিয়ে অনেক ভালো মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, অনেক খারাপ মানুষের সাথে দেখা হয়েছে। এর মধ্যে দিয়ে নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটার মধ্যেও আমরা থাকতে পারছি। দেখেন, এখানে অনেক দুর্নীতি আছে, অনেক ভালো কিছু আছে। এক সময় যখন রাজনীতিতে আমরা এসেছি, তখন আসলে আদর্শিক জায়গার থেকে এসেছি যে রাজনীতি করলেই যে গাড়ি বাড়ি করতে হবে। রাজনীতি করলে আগে জানতাম রাজনীতি যারা করে তাদের বাড়িতে চাল চলা হয় নাই। এখন রাজনীতি এসে গেছে, রাজনীতিবিদ মানেই হচ্ছে তাদের রাজনীতির সর্বশেষ ঠিকানায় হচ্ছে গাড়ি বাড়ির মালিক হওয়া, অর্থবিত্তের মালিক হওয়া। এই প্রক্রিয়ার চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু শেখার সুযোগ আছে রাজনীতিতে। এই রাজনৈতিক জীবনে কি কখনো মনে হয়েছে যে আপনি অবমূল্যায়িত হচ্ছেন? মনে হয়েছে কখনো? আমি মনে করছি রাজনীতিতে তো একটা স্ট্রাগল। অনেক মানুষ এই রাজনীতি স্ট্রাগল করে কিন্তু একটা জায়গাতে আত্মমর্যাদা আসছে। যেমন ধরেন, বেগম খালেদা যে একজন গৃহিণী ছিল, সে রাজনীতি করার কারণে আজকে সারা বিশ্বে ফেমাস হয়েছে এবং সর্বশেষ তার বিদায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে। তো রাজনীতিতে আপনার অবমূল্যায়ন বলে কোনো বিষয় নাই। রাজনীতিতে আপনার সঠিকটা বলার জন্য একটা স্ট্রাগল তো থাকতেই পারে। স্ট্রাগল মানে তো আপনার রাজনীতি মানে তো স্ট্রাগল করতে হবে, একটা খারাপ জায়গাকে ভালো জায়গাতে নিয়ে আসা। এটাই তো রাজনীতিবিদদের কাজ। যেমন নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেল কাটার পরে কিন্তু এসে সে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়েছে। এবং নির্মম বাস্তবতাটা আপনি দেখেন, উনি যে মহিলাটা তার জন্য ২৭ বছর অপেক্ষা করছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা চালানোর জন্যে, সঠিক পথে যাওয়ার জন্যে, আপনার ভালো কাজ করার জন্যে তার ওয়াইফকেও কিন্তু ডিভোর্স করতে হয়েছে। তো রাজনীতিবিদদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে সঠিক পথে যাওয়ার জন্যে আপনার কোনোটাই হচ্ছে অবমূল্যায়ন বলে না, আপনাকে সামনে আগানোর চেষ্টা করতে হবে, ভালোটার জন্য যা করার তাই করতে হবে। সেটা যারা করতে পারবে তারাই রাজনীতিবিদ। জিয়া রহমান করতে পেরেছে, জিয়া রহমান আজকে বাংলাদেশের মানুষকে এস্টাবলিশড হয়েছে। মৌলানা ভাসানী রাজনীতি করেছে, উনি আজকে অসংখ্য মানুষকে সৃষ্টি করতে পারছে। যারা করতে পারেনি তারাই ব্যর্থ হয়েছে। ঠিক আছে, এটা আপনি ব্যক্তির জায়গা থেকে বলেন যে ওই ব্যক্তিকে স্ট্রাগল করতে হবে, ওই ব্যক্তিকে নিজের জায়গা ঠিক থাকতে হবে, মূল্যায়ন পাক বা না পাক। তারপরও বাংলাদেশের রাজনীতি যেটা দেখা যায় যে একজন কর্মী বা নেতা দীর্ঘদিন যাবৎ যারা সর্বোচ্চ ত্যাগ করে আসে, তাদেরকেই অনেক সময় দল সঠিকভাবে মূল্যায়ন করে না। এইটা কি আসলে কিভাবে দেখেন দলের জায়গা থেকে?
দল যদি দলের সঠিক, আজকে বাংলাদেশের রাজনীতিতে নিবেদিত নেতাকর্মীদের মূল্যায়নটা কমে গেছে বিধায় আজকে বারবার বাংলাদেশের এই যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে। যদি মাঠের কর্মীদের মূল্যায়ন থাকতো, মাঝখানে তিনি যারা হঠাৎ করে এসে যারা উড়ে এসে জুড়ে বসার যদি এই প্রবণতা না থাকতো, তাহলে বাংলাদেশের গণতন্ত্র বারবার কিন্তু হোঁচট খেত না। রাজনীতিবিদদের মাথার মধ্যে কিন্তু একটা থাকে যে দেশ এবং দেশের মানুষের কল্যাণটা, আর যারা ওই উড়ে এসে জুড়ে বসে তারা আপনার নিজের যতটুকু সময় আছে স্বার্থ উদ্ধার করি, তারা আবার যার যার জায়গাতে কেটে পড়ে, আর যার কারণে এই সংকট সৃষ্টি। এই জন্য আপনাকে দলকে এবং রাজনীতির মূল নেতৃত্বকে মনে রাখতে হবে যে মাঠের কর্মী এবং পরীক্ষিত কর্মীদেরকে যদি মূল্যায়ন করে, তাহলে কখনোই সংগঠনও সংকটে পড়বে না, দেশও সংকটে পড়বে না। আর এইটা কমে যাচ্ছে বিধে আজকে সংকট বারবার ঘনীভূত হচ্ছে। আজকে দেখেন এই সংকট তো দেশে কাটে নাই, সংকট কিন্তু ঘনীভূত হচ্ছে। এবং এই যে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অ্যাবসেন্ট, যখন 91 সালের গভর্নমেন্ট আপনার পিসফুল গভর্নমেন্ট ছিল, 96 সালের গভর্নমেন্ট ধারাবাহিকতা ছিল। দেখেন 8 সালের পর থেকে যে গভর্নমেন্টগুলো আছে সেই গভর্নমেন্টগুলোর মধ্যে কিন্তু স্বাভাবিকত্ব নেই, কারণ 8 সালের পর থেকে আওয়ামী লীগ আলারা বিএনপিকে ক্ষমতার রাজনীতির বাইরে রাখছে। এইবার কি গভর্নমেন্ট যেটা আসছে বা এবার কি যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট ধরেন বিশাল একটা আওয়ামী লীগের মতন একটা দল বাইরে আছে, যার কারণে একটা সংকট কিন্তু আছে। হ্যাঁ, যদিও হাসিনা একটা ভুল করেছে, তার ভোটারদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলেছে, দেওয়ার কারণে তাদের ভোটারদের উপস্থিত, এবার কি নির্বাচন কিন্তু অগ্রহণযোগ্য হয় নাই। নাটোর 1 আসন থেকে আপনি নির্বাচন করেছেন, দীর্ঘদিন যাবত আপনি বিএনপি করে আসছেন, বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জুলাই আন্দোলনের আপনার ভূমিকা আমরা দেখেছি। এখন এই বিষয়টা নিয়ে যদি এখন প্রশ্ন করি যে দল তো একজনকে মনোনয়ন দিয়েছে বিএনপির, সেই জায়গা থেকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আপনি স্বতন্ত্র নির্বাচন করলেন, দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে তো সরে দাঁড়াতে পারতেন। দেখেন আসলে দলের প্রতি তো অবশ্যই আমার কমিটমেন্ট এখনো আছে। দলের ক্রাইসিস যতগুলি বাংলাদেশের বিএনপির জন্মের পর থেকে প্রায় যতগুলি ক্রাইসিস এসে, সকল ক্রাইসিসেই আমার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা হয়েছে, ভূমিকা রাখার সুযোগ হয়েছে। এবং বিএনপির যে ইতিহাস যদি লেখা হয়, যদি খুব ডিপে অনুসন্ধান করে, ন্যূনতম একজন কর্মী হিসাবে আমাদের নাম থাকবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে আপনার এইবার কি নির্বাচনটা আমি কেন করছি, আপনি বলতে পারেন যে আপনি নির্বাচনটা দলের বাইরে। আসলে দলের বাইরে আমি করেছি দুইটা কারণে। একটা হচ্ছে আমি 1-11 যখন 5-6 জন কর্মী যখন বেগম খালেদা জিয়া পরিবারের পক্ষে নামছে, এবং যখন 214 জন এমপির অধিকাংশ এমপি বেগম খালেদা জিয়াকে ছেড়ে চলে গেছে, আমার সেই পরিস্থিতিটা দেখার সৌভাগ্য হয়েছে। এবং সেই পরিস্থিতি মোকাবেলা করছি বিধায় আজকে কিন্তু আবার বিএনপি ঘুরে দাঁড়াচ্ছে। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে জিয়া পরিবারকে, তখন অনেকেই বলেছে খালেদা জিয়া পরিবারতন্ত্র করেছে, আর আজকে তো সারা বাংলাদেশে 300 জায়গায় 300টা পরিবার বিএনপিকে গ্রাস করার চেষ্টা করছে। এখন তো আর খালেদা তারেক রহমানের হাতে পুরো পূর্ণাঙ্গ বিএনপি নাই, যাতে এই 300 আসনের পরিবারতন্ত্র যখন সুযোগ আসবে তখন তারা আসবে, আবার যখন খারাপ পরিস্থিতি হবে তখন তারা আত্মগোপনে চলে যাবে অথবা বিদেশে চলে যাবে, তারা আর মাঠে থাকবে। তার মানে কি, এই কারণে মাঠের কর্মীদের মাঠের কর্মীরা যেন মূল্যায়িত হয় এবং বিএনপিটা যেন জিয়া পরিবারের কাছে থাকে, সেই লক্ষ্যে কিন্তু আমি মাঠে গেছি। আর মাঠে যাওয়ার পরে মানুষের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পরিস্থিতির কারণে আমার আর ওখান থেকে ব্যাক করে আসার সুযোগ আমার হয় নাই। এবং যার কারণে তার প্রমাণও আপনার নির্বাচনে আপনারা দেখেছেন যে বিশাল অঙ্কের মানুষ আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট আমাকে ভোট দিয়েছে। এটা তো রাজনীতিতে অনেক বড় অর্জন। আজকে সারা বাংলাদেশের নেতাকর্মীরা যার সাথেই দেখা হয় সবাই আমাকে ফিল করে যে আপনি যে সময়টাতে স্বতন্ত্র নির্বাচন করবেন সিদ্ধান্ত নিয়েছেন, মানে আপনি বলছেন যে আপনার ত্যাগ আছে এবং অর্জন, আপনার উচিত নির্বাচনে দাঁড়ানো সাধারণ আপনার ত্যাগের কারণে। তো আমার প্রশ্ন হচ্ছে যে যখন আপনি সিদ্ধান্ত নিলেন স্বতন্ত্র নির্বাচন করবেন, আপনি কি বিএনপির কেন্দ্রীয় কারোর সাথে কথা বলছিলেন কিনা যে আমি প্রয়োজনে স্বতন্ত্র করতে চাই? আমি প্রয়োজনে স্বতন্ত্র নির্বাচন করতে কখনো চাই নাই। আচ্ছা,
পার্টির হাইকমান্ডকে বলেছি যে আমার মাঠটা অবজার্ভ করে আমাকে যদি মাঠ না চায় তাহলে আমাকে নমিনেশন দেওয়ার দরকার নেই। আচ্ছা, কিন্তু আমি নমিনেশন জমা দেওয়ার আগেও যদি বিএনপির ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কেউ যদি আমাকে বলতো যে তোমাকে নমিনেশন দেওয়া হবে না, তুমি নির্বাচন করো না, আচ্ছা, তাহলে আমি নির্বাচন করতাম না। কিন্তু আমি যখন মাঠে চলে গেছি, যখন মানুষ আমাকে নির্বাচনে মাঠের উত্তপ্ত, আমার পক্ষে হাজার হাজার না, একটা থানা পর্যায়ে 50-60 হাজার মানুষ আমার জনসভায় উপস্থিত হয়েছে, তখন আমার আর ব্যাক করে আসার কোনো সুযোগ ছিল না। আচ্ছা। আমি যদি ব্যাক করে আসতাম তাহলে মানুষ আমাকে বলতো যে আমি হয়তো কোনো কিছুর বিনিময়ে আমি ম্যানেজ হয়ে গেছি। যদি নমিনেশন জমা দেওয়ার আগে যদি অবশ্যই পার্টির আমাকে যে কেউ দায়িত্বশীল কেউ যদি আমার যদি বলতো যে নির্বাচন করুন, অবশ্যই নির্বাচন করতাম না। কিন্তু আমি যখন চলে গেছি, যখন মানুষ মাঠে নেমে গেছে, তখন আমার আর ফিরে আসার কোনো রাস্তা ছিল না, বিধায় আমাকে মানুষের সাথে থাকতে হয়েছে। তারপরে যখন জানলেন যে আপনাকে বহিষ্কার করা হয়েছে, এটা আপনার কাছে কতটা যৌক্তিক মনে হয়েছে? এবং একই সাথে জানতে চাই, যখন জানলেন বহিষ্কার করা হয়েছে তখন আসলে কেমন মনে হয়েছে? আসলে দেখেন, আসলে বাস্তবতা কি যে আমি যখন স্বতন্ত্র নির্বাচনে চলে গেছি, তখন তো বুঝেই গেছি যে আমাকে বহিষ্কার করা হবে দলের নিয়ম রক্ষার্থে। তেমন খারাপ লাগে নাই, একটা তো সার্টিফিকেট পাইছি, 43 বছর বিএনপি করার পরে তো একটা সার্টিফিকেট পাইছি যে আমি এই বিএনপি করেছি, এবং যার কারণে আমার একটা বহিষ্কার সার্টিফিকেট এটাও তো একটা মূল্যায়ন। আমি আমার দীর্ঘদিনের রাজনীতিতে আগে যখনই পার্টি কোনো ডিসিশন দিত, পার্টির হাইকমান্ড সেই পার্টির ডিসিশন কর্মীদের মতন করে সিদ্ধান্ত নিত এবং মাঠে যেত। এখন পার্টির সিদ্ধান্ত দিলেও আমি এই 17 বছরের আন্দোলনে আমাদের ব্যর্থতার যেটা মাঠ ছিল, জনগণ খালেদা জিয়া রহমানের পক্ষে ছিল। কিন্তু যখনই আন্দোলন দেওয়া হয়েছে, তখন ওই অঞ্চলের যে মাতবরের কথা মতন আমরা কমিটি করেছি, অঞ্চলের যাদেরকে দায়িত্ব দিচ্ছি তাদের অনেকেই কর্মীদেরকে নিরুৎসাহিত করছে। এমনও করছে যে তারা কর্মীদেরকে যখন রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করছে, রাস্তায় যখন গাছ ফেলায় যে অবরোধ সৃষ্টি করছে, তখন সেই সময়কার যারা আমাদের এখন অঞ্চলের মালিকানা যারা দাবি করে এবং যারা ওই অঞ্চলের এমপি মন্ত্রী ছিল, অনেকেই এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না, বরঞ্চ নিরাপদ জায়গায় চলে গেছে, নিষেধও করেছে যে এখানে আন্দোলন করার দরকার নেই। হ্যাঁ, যার কারণে কিন্তু আমাদেরকে এত বছর পে করতে হয়েছে। এখনো বিএনপির মনোনয়ন দেওয়া বা দলীয় পদ দেওয়ার ক্ষেত্রে আগের বিএনপি নেতার ছেলে বা তার স্ত্রী এগুলো দেখে দেওয়া হয় কিনা তৃণমূলে? এখন তো আপনার টোটাল রাজনীতিতেই এটা চলে আসছে, নট অনলি বিএনপি। হ্যাঁ, আপনি জামাত ইসলামে দেখেন না কেন, জামাত ইসলাম তার পরিবর্তন তো শুরু হয়ে গেছে। তারা যে বলে যে আমরা একটা সিস্টেমেটিক দল করে, তারাও তো পরিবর্তন তো শুরু। সাইদির ছেলেকে অনুমোদন দিচ্ছে, মতুর রহমান নিজামের ছেলেকে অনুমোদন দিচ্ছে, আরও যারা আছে তাদেরকে পরিবারকে দিচ্ছে আপনার বাস্তব, এবং তাদের বউদেরকে মহিলা কোটাও তাদের বউদের দিছে। আর আওয়ামী লীগেও ধরেন এক শেখ হাসিনা জিয়া রহমানের পরিবারের তো কেউ এক তারেক রহমান আছে, আর কেউ তো এমপি হয় নাই। শেখ হাসিনার পরিবারে, শেখ মুজিবের পরিবারে শেষ পার্লামেন্টও দেখেন আপনি 30 জন মতো শেখ মুজিবের পরিবারের আলাদা এমপি ছিল। তৃণমূলে এটা বাড়ছে কিনা? তৃণমূলে এখন তো সারা দেশেই এটাই বেশি। কেউ যদি কোথাও যদি আপনার এখন এমপি রাজনীতি করা কেউ হচ্ছে, তার মানে ওখানে কোনো পরিবারের কোনো শক্তিশালী প্রার্থী না থাকলে মাঠে থিন আসা কেউ পাচ্ছে। বাস এটার ডে বাই ডে তো আপনার রাজনীতিটাতেও রাজনৈতিক কর্মীদের কাছ থেকে, ব্যবসায়িকদের কাছে, এবং এইসব মানে কি বলবো আপনার পরিবার যারা দখলদারিত্ব বিভিন্ন এলাকায় নিয়ে নিচ্ছে, তাদের কাছে আস্তে আস্তে চলে যাচ্ছে। যার কারণে রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে মানুষ। তো রাজনৈতিক মাঠ থেকে চলে আসা, আমি ধরেন আমার কথাই বলি, আমি তো ভালো ছাত্র ছিলাম। আমি মনে করছি যে রাজনীতিতে মাঠে না থাকলে, মিছিল মিটিং না করলে, স্লোগান না দিলে রাজনীতিবিদ হওয়া যাবে না। যার কারণে নাহলে আজকে ধরেন আমার দু একজন বলছে যে তুমি যদি নির্বাচন না করতা তাহলে এই যে অনেক জায়গায় পদ দেওয়া হচ্ছে, তুমি একটা পদ পেতে সচিব র্যাঙ্কে। তাহলে আমি তো আজকে 30 বছর আগে তো বিশেষ দিয়ে চাকরি করলে তো আজকে পার্মানেন্ট এমনি সচিব থাকতাম। তো এই 30 বছর রাস্তায় থাকার পরে কষ্ট করা, জেল খাটা, না খেয়ে থাকা, অনেক স্মৃতি আছে। তো
দলের জন্যে অনেক ত্যাগ স্বীকার করছি, না খায় থাকছি, অনেক দিন অনেক খাইতে পাই নাই, কিলোমিটার পর কিলোমিটার হাঁটছি, রাত্রে বাসাতে ঘুমাইতে পারি নাই, দিনের পর দিন বাইরে থাকছি, 7 দিনে ছেলে তুই জেলখানায় গেছি, জেলখানায় ডান্ডা বেড়ি পড়ে থাকছি। কেন থাকছি? যে একজন ভোট করব, রাজনীতিবিদ হব, পার্লামেন্টে যে দেশের জন্য কথা বলবো, এর জন্যই তো এত কষ্ট করছি। এখন চাকরি করার জন্য তো করি নাই। আমাকে এখন দিলেও, আমাকে সচিব দিলেও আমি নিব না। এবার নির্বাচনের অভিজ্ঞতা কেমন ছিল? কোনো চ্যালেঞ্জ কি দেখেছেন? এইবার কি নির্বাচনে আমি অনেকগুলি বিষয় নির্বাচনে যে আমার নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। বিএনপির ভোট কোথায় আছে, আওয়ামী লীগের ভোট কোথায় আছে, জামাতের ভোট কোথায় আছে, কিভাবে পোলারাইজেশন হচ্ছে, মানুষ রাজনীতিকে কি ভাবছে, নতুন প্রজন্ম রাজনীতিকে কি ভাবছে, এই অনেকগুলি বিষয় আমার জানাশোনা। দেন নতুন প্রজন্ম অলমোস্ট 90% রাজনীতি বিমুখ, রাজনীতি সম্পর্কে তো ইয়াও নেই। ভোট চাইতে গেছি, কম্পিউটারে মোবাইল টিপতেছে, দেশ সম্পর্কে কিছু জানে না, প্রার্থীকে তাও। বিএনপির ভোট আপনার অলমোস্ট 35-এর নিচে বিএনপির ভোট খুব আগে বেশি ছিল, এখন কমে গেছে। এটা কমার কারণ কি? দীর্ঘ 17 বছর বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড করতে পারে নাই, এটা একটা কারণ। তৃতীয়ত হচ্ছে যে নতুন প্রজন্ম তো এই যে রাজনীতি বিমুখ হয়ে যাওয়ার কারণে আপনার এগুলা হয়ে গেছে। জামাত ইসলাম যেভাবে মানুষের কাছ থেকে ভোট কেনার একটা প্রবণতা, বিশেষ করে যে মহিলারা একসময় সচেতন ছিল, আমি একসময় চিন্তা করি ঢাকার মানুষরা প্রোগ্রেসিভ, আমি দেখলাম যে ঢাকা মানুষরা জামাত ইসলামকে ভোট দিচ্ছে। কিসের বিনিময়ে ভোট দিচ্ছে? ম্যাক্সিমাম বস্তিতে তারা টাকার বিনিময়ে ভোট করে। জামাত ইসলামের ভোটটা এখন আপনার মানে রাজনীতিকে মানে দুর্নীতিগ্রস্ত করার যত প্রক্রিয়া আছে, সকল প্রক্রিয়া জামাত ইসলাম করতেছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখলাম যে অনেকেই এখনো মাঠ পর্যায়ের যারা ভোটার, তারা এখনো সাহসী আওয়ামী লীগের কথা বলে, আমি আওয়ামী লীগ করি। আপনার চ্যালেঞ্জের কথা শুনছিলাম, আপনার আসনে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন এই নির্বাচনে? আমার আসলে তো আমি এগুলি অর্থের যে ব্যাপক ছড়াছড়ি ছিল, এইটা আমার কাছে আমি অনেক বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে। কারণ অর্থের জায়গাটা এত বেশি হয়েছে, যার কারণে এটা একটা সমস্যা ছিল। বাট মানুষ আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি আমি ভোট করতে যা পেয়েছি। আমি ফেল করছি, কী কারণে ফেল করছি আমি দেখেছি, কিন্তু আমি 125টা সেন্টারের মানুষের বাড়ি বাড়ি গেছি, মানুষের বাড়ি মধ্যে ঢুকছি, এবং মানুষের যে সাড়া দেখছি, আমাকে 124টা সেন্টারের মানুষ, সাধারণ মানুষরা যেখানে ভোট চাইতে গেছি, বলছে যে আপনি পাস, এই সেন্টার আপনি ফার্স্ট। একটা সেন্টারে শুধুমাত্র বলেছে যেখানে আপনাদের কম্পিটিশন হবে, 2-4 ভোটে আপনিও ফার্স্ট হতে পারেন, 2-4 ভোটে অন্যরাও ফার্স্ট হতে পারে। এই যে বিশাল একটা মানুষের যে সাড়া। আর একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ধানের শীষ দলের প্রতীক, দাড়িপাল্লা, আওয়ামী লীগের ভোট মুসলমান যাচ্ছে দাড়িপাল্লাই, হিন্দু ভোটের 2 দিন আগে তিনি চলে গেল সব ধানের শীষে, যেটা যাওয়ার কথা না। এরপরেও স্বতন্ত্র ভোট করলে একটা একটা করে ভোট কালেকশন করতে হয়। আমাকে যে 73,000 মানুষ ভোট দিচ্ছে, এটা জানে যে বিএনপি ক্ষমতায় যাবে অথবা জামাত ক্ষমতায় যাবে, এর বাইরে আমাকে ভোট দিছে। এই 73,000 মানুষ বুঝা কিন্তু আমাকে ভোট দিছে। কেউ আবেগে দিছে ধানের শীষে, কেউ আবেগে দিচ্ছে দাড়িপাল্লাই, কিন্তু আমাকে যে 73,000 মানুষ ভোট দিচ্ছে, এই মানুষগুলো কিন্তু আমাকে বুঝে। এটা রাজনীতিতে বিশাল কিন্তু একটা অর্জন। অন্যদেরকে দাঁড়াইতে কোন 5,000 ভোট পাবে না ব্যক্তিগত। আচ্ছা, আপনি তো তৃণমূলেও কাজ করে আসছেন, রাজনীতি করেছেন, আবার একদম বিএনপির কেন্দ্রীয় জায়গায় নেতৃত্ব দিয়েছেন, সহ দপ্তর সম্পাদক হিসেবে কাজ করে আসছেন। জাতীয় রাজনীতির সাথে তৃণমূলের যে রাজনীতি, কোনো পার্থক্য দেখেন কিনা? তৃণমূলে কি কি সমস্যা মনে হয় আপনার কাছে রাজনৈতিক? এখন তো জাতীয় রাজনীতির সাথে তৃণমূলের রাজনীতির অনেক পার্থক্য হয়ে গেছে। জাতীয় রাজনীতিতে ধরেন যারা দায়িত্ব পালন করছে, তারা সাধারণ মানুষের সাথে অনেকেই মিশে না। পলিসি মেকিং এর সাথে যারা জড়িত বিভিন্ন রাজনৈতিক দলে, তারা আসলে সাধারণ মানুষের পালসটা বোঝার চেষ্টা করে। এই জন্য সাধারণ মানুষের যে চাওয়া পাওয়ার সাথে আপনার জাতীয় রাজনীতির সমন্বয় নাই, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে আপনার জাতীয় এখন আর নিজ থেকে কর্মী তৈরি করা
লিডারশিপ তৈরি করার চাইতে যারা একটু মেধাবী, যারা একটু কোয়ালিটি সম্পন্ন, তারা যেন রাজনীতিতে আসার আগেই অঙ্কুরেই তাদেরকে বিনষ্ট করে দেওয়া হয় বিভিন্নভাবে, বিভিন্ন পলিসিতে। তাতে লাভ হ্যাঁ হ্যাঁ, তাতে লাভ কার? তাতে লাভ হচ্ছে তাদের পরিবারগুলোকে এস্টাবলিশড হবে। যদি মনে করে যে আমার ছেলে বা আমার নাতির প্রতিদ্বন্দ্বী অমুক হতে পারে, তাহলে তাকে আগে থেকেই নিঃশেষ করতে পারে। একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী অথবা এমপি হয়েছেন, তার ছেলেকেও মন্ত্রী সমতুল্য মানুষ সম্মান করছে, এইটাকে কেমন রাজনীতি বলবেন? এটা কতটা উচিত মনে হয়? বললাম তো, বাংলাদেশে তো এখন রাজনীতি আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে। কারণ মন্ত্রীর ছেলে মেয়েকে নাম তোয়াজ করলে ওই মানুষটার কাজটা তো হবে না। আর যেহেতু মাইন্ডই সেট হয়ে গেছে মন্ত্রীর ছেলেই আগামী দিনে মন্ত্রী পরবর্তী MP নমিনেশন পাবে, এটা মোটামুটি সবার ধারণা হয়ে গেছে। যার কারণে ওই লাইনে যারা সুবিধাবাদী তারা ওই লাইনে চলে যাচ্ছে, আর যারা সাধারণ তারা আপনার নিশ্চুপ হয়ে যাচ্ছে। তারা ওই প্রত্যাশা করতে পারে না যে আমি কখনো এমপি বা মন্ত্রী হতে পারি। হতে পারে, আগে তো তাই, এখন তো তাই হয়ে গেছে। আগে তো মানুষ মনে করতো যে মিছিল মিটিং না করলে, নির্বাচন রাজনীতি না করলে, ভালো কর্মী না হলে, যুদ্ধে না গেলে, আমি যদি মিছিলে না যাই তাহলে আমি পিছিয়ে গেলাম। আমি যদি মারামারির দিন যুদ্ধ চলছে, যুদ্ধের মাঠে যদি আমি না থাকলে আমি পিছিয়ে গেলাম। এখন তো বাস্তবতা তা না। এখন মনে করছে যে ওর সাথে না থাকলে তো আমার কিছু হবে না, আমি কিছু পাবো না, আমার একটা ছেলে চাকরি দিতে হবে, তা ওখানে যেতে হবে। এবং ধরেন এই এমপিরাও তার কাছের মানুষ, তার আত্মীয়স্বজনের বাইরে তো কাউকে পিএসও বানাতে ভয় পায়। যার কারণে তো আপনাকে ওই জায়গা থেকে সরার সুযোগ নেই। মানে এক প্রকার মানুষের অভ্যাসও হয়ে গেছে, চর্চাটা ওই রকমই হয়ে গেছে না, মানুষের পরিস্থিতির কারণে। আর এখন তো মানুষ, বিশাল অঙ্কের মানুষ একটা সুবিধাবাদী হয়ে গেছে। যারা কালকে আওয়ামী লীগ ছিল তারা আজকে কিন্তু অনেকে বিএনপি হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেশনে যারা শেখ হাসিনাকে পক্ষে আওয়ামী লীগের বেশি বিপ্লবী ছিল, এখন তারা আবার বিএনপির পক্ষে বিপ্লবী হয়ে গেছে এবং বিভিন্ন রকম পলিসি দিচ্ছে। এটা কি সুবিধার জন্য? সুবিধার জন্য। যারা একসময় আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগকে সমর্থন দিত, আপনারা বলছেন যে আওয়ামী লীগ আর ফিরবে না বা আওয়ামী লীগ আসবে না, আওয়ামী লীগ এখন রাজনীতিতে নাই এই মুহূর্তে, তাহলে ওই মানুষগুলো তো কোনো না কোনোভাবে রাজনীতি করতে চায়। তাহলে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে ওই সমর্থকরা তো বিএনপি, জামাত, এনসিপি বা অন্য কোনো না কোনো জায়গায় যাবে, তাহলে এটাতে আপত্তি থাকার কথা কি? শুনেন, আদর্শিকভাবে কোথাও অবশ্যই বিএনপির জন্ম হয়েছে, তো আওয়ামী লীগ ভেঙে বিএনপির জন্ম হয়েছে। আবার এই আওয়ামী লীগ বিএনপির থেকে অন্য দল হচ্ছে, তাই এটা স্বাভাবিক। কিন্তু আপনার আদর্শিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসা এক জিনিস, আর ভোট পাল্টার সুবিধা নেওয়ার জন্য আর এক জিনিস। আপনি ভাবছেন যে আজকে আওয়ামী লীগ, যারা ভাবছে যে আওয়ামী লীগ আর কখনো আসবে না, একসময় আওয়ামী লীগও ভাবছে বিএনপি আর কখনো ক্ষমতা আসবে না, তারেক রহমান এই দেশে আর কখনো ফিরে আসতে পারবে না। কিন্তু আমাদের মতন আদর্শিক কর্মীরা কিন্তু মনে করছে যে অবশ্যই আসবে। এবং আমরা যারা মাঠের কর্মী, যদি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আদর্শিকভাবে যদি তাদের কর্মীদেরকে যদি আমরা কনভিন্স করি বিএনপির পক্ষে না নিয়ে আসতে পারি, এই যে ধাক্কা দিয়ে রাখা আসবে না, এই মুখে বইলা কিন্তু সমাধান হবে আপনার কাছে কি মনে হয়? বরঞ্চ এই প্রক্রিয়া যতক্ষণ করবে, এগুলো হচ্ছে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে খুশি করার জন্য এইসব বক্তব্য। দলীয় বক্তব্য তো এরকমই যে আওয়ামী লীগ আর কখনো আসবে না, এটা একটা কর্মীদেরকে, মানুষকে একটা উদ্বুদ্ধ করার একটা বিষয় থাকতে পারে। তাহলে কি আওয়ামী লীগ আবার রাজনীতিতে স্বাভাবিক হবে? আপনাকে যদি তাদেরকে যদি নির্মূল করতে হয়, তাহলে রাজনৈতিকভাবে আদর্শ দিয়ে তাদের কর্মী সমর্থকদেরকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে যে আমাদের দলে আসুন। যখন মানসিকভাবে আমাদের দলে চলে আসবে, তখন ওরা দুর্বল হবে। আপনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে যে আওয়ামী লীগ ফেরার বিষয়টা আপনি কিভাবে দেখেন? রাজনীতি তো পুলিশ শেষ বলে কোনো কথা নাই। আমি যেটা দেখতে পাচ্ছি, বিএনপির কাছে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, যে একাধারে প্রশাসনের মধ্যে ব্যাপক আওয়ামী লীগের নেতাকর্মী, ডাইরেক্ট নেতাকর্মীদের অবস্থান, তারা ছদ্মবেশে অবস্থান করছে। এখন এদের একটা বিষয়, জামাত ইসলাম রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের নিজস্ব প্রয়োজনে যেতে পারে না এমন কোনো জায়গা নেই। এবং শেখ হাসিনাও
বা আওয়ামী লীগ তাদের যে কোনো পরিস্থিতিতে যে কোনো পলিসি বাংলাদেশের মানুষ কখনো ভাবে নাই দাঁড়িপাল্লায় আওয়ামী লীগের লোকরা ভোট দিবে, এটা দিছে। আপনার অবদান কেমন ছিল জুলাইয়ে, বা কি করেছেন বিএনপির অবদান বা আপনার অবদান, আপনার ভূমিকা কেমন ছিল? দেখুন, জুলাই আন্দোলনটা আসলে আমি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবজার্ভ করছি এবং প্রতিটা মুহূর্তেই আমি মাঠে থেকে থাকার কার্যক্রম করার চেষ্টা করেছি এবং আমি দেখেছি 14 তারিখে আগ পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মীরা বা বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনটাকে তেমন কোনো গুরুত্ব নিয়ে আসে। যখন 14 তারিখে শেখ হাসিনার একটা বাজে উক্তির কারণে যখন সাধারণ ছাত্রছাত্রীরা আপনার ব্যাপক রিয়াক্ট করছে, রাস্তায় নেমে আসছে, তারপরে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরপরে আপনার আওয়ামী লীগের দমনপীড়ন আর মেরাকলি, আসলে আমি যে জিনিসটা দেখেছি যে এই আন্দোলনটা আসলে মানে সকল শ্রেণী পেশার মানুষের একটা বিস্ফোরণের অংশ, কোনো পার্সোনাল কোনো ব্যক্তির বা কোনো রাজনৈতিক গোষ্ঠীর আপনার কৃতিত্ব না, আমি যেটা প্র্যাকটিক্যালে দেখেছি। কিন্তু বাংলাদেশের এবং এই টোটাল আন্দোলনটাকে সাধারণ মানুষরা, প্রান্তিক মানুষরা, না খেয়ে থাকা মানুষরা, এরাই কিন্তু সিরিয়াসলি ভূমিকা রাখছে এবং এই ভূমিকা রাখার কারণেই সরকার ব্যর্থ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলার মুভমেন্টকে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে, কিন্তু সাধারণ মানুষের কোথায় থেকে কে বাড়াচ্ছে এটা তো তারা নির্ণয় করতে পারে না। দেখা যাচ্ছে হকার্সরা না খায় থাকে, তারাও নামছে। দেখা যাচ্ছে শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, আপনার দোকানদার, হোটেল বয়, ছাত্র, যুবক, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ অটোমেটিক্যালি নেমে এসছে এবং মানুষকে কুলি করছে, আবার মানুষ সামনে যাচ্ছে। এটা একটা অভূতপূর্ব একটা দৃশ্য ছিল। আমি আমার দল হিসাবে আমার দলকে রাজনীতিতে রাখার জন্যে, দল তো দলের জায়গা থেকে করছি, অনেকে গ্রেপ্তার করছে। আমি আমার জায়গা থেকে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, আমি পার্টির সহদপ্তর সম্পাদক ছিলাম, আমার দায়িত্বপ্রাপ্ত নেতা রিজভী আহমেদ যখন গ্রেপ্তার হয়ে যায়, তখন আমি আমার নিজস্ব বিবেক দিয়ে, প্রিভিয়াসের আন্দোলন সংগ্রাম অভিজ্ঞতা দিয়ে আমি মনে করেছি যে পার্টিকে মানুষের কাছে সচল রাখতে হবে। আমি যে কোনো প্রক্রিয়াতেই দলের বক্তব্য হাতে লেখে কখনো বিভিন্ন মাধ্যমে সাংবাদিকদের কাছে পাঠাইছি এবং আপনার ডিআরওতে আপনাদের সাংবাদিকরা বসে থাকছে, আমি পিউন দিয়ে পাঠাইছি। বই হাতে, ওষুধের প্রেসক্রিপশন হাতে দিয়ে একটা ছেলেকে দিয়ে বলেছি যে ওষুধের প্রেসক্রিপশন এক হাতে আর এক হাতে প্রেস রিলিজ যে দিয়ে আসো। এরপরে ধরেন আপনার যখন একটু সচল হয়েছে, আমি এক জায়গায় বসে প্রেস রিলিজ লিখেছি, আর এক জায়গায় আপনার আমাদের অফিস স্টাফ থাকছে, সে টাইপ করছে, টাইপ করার পরে আপনার গুলশান অফিসে গেছে, গুলশান অফিস থেকে মহাসচিবের কাছে, মহাসচিবের থেকে চেয়ারম্যানের কাছে গেছে। এরপরে আমরা সমন্বয় করে এটা প্রেস রিলিজটা আমরা মাঠে ছাড়ছি। ইভেন আমার সাথে শেষ মুহূর্তে এসে ইমরান সালেহ প্রিন্সও আমার সাথে যোগ হয়েছে, সে তখন ইন্ডিয়ায় ছিল। আমরা টোটাল বাংলাদেশটাকে দলের বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে আমাদের করা যোগাযোগ এবং তাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমি ঘরের মধ্যে বসে থাকি নাই, একদিন এক জায়গায় আত্মগোপনে থাকছি আর সারাদিনই মাঠে বিভিন্ন জায়গাতে, কখনো রামপুরা, কখনো পল্টন, কখনো ঢাকা ইউনিভার্সিটি, কখনো আপনার বাংলা মোটর, কখনো স্যান্ডেল, বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ত থাকছি। আচ্ছা, এই যে 5ই আগস্টে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতন হয়ে গেল গণ অভ্যুত্থানের ফলে, এই গণ অভ্যুত্থানে প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরে কিন্তু কোনো একটা পক্ষ সবচেয়ে বেশি লাভবান হয়। আপনার মুখ থেকে শুনতে চাই, এই 24-এর গণ অভ্যুত্থানের ফলাফল সবচেয়ে বেশি কারা নিয়েছে, সবচেয়ে বেশি লাভবান কারা হয়েছে? দেখেন, একটা বিষয়টা কি, কিষাণ মাঠে কাজ করে, ফসল ঘরে নিয়ে আসে, আর মালিকের ছেলে ওই আমন ধানের নবান্নর দিন পিঠা উৎসব করে, পায়েস খাই। এইটা যুগে যুগেই থাকে, এক শ্রেণী মাঠে কাজ করবে আর এক শ্রেণী সুবিধা খাবে। তো আজকে ধরেন এই 5ই আগস্টের ফল অনেকেই পেয়েছে। বৈষম্যবিরোধী যারা ছাত্র নেতা হিসেবে নিজেদের দাবি করে, তারা চাইছে চাকরি হয়ে গেছে এমপি,
আজকে জাতীয় নেতা হয়ে গেছে, এরা সুবিধা পেয়েছে। জামাত ইসলাম এই দেশের রাজনৈতিক ব্যান্ড হয়ে গেছিল, তারা আজকে বিরোধী দলের আসনে বসে গেছে। আর বিএনপি স্ট্রাগল করা দল কখনো না কখনো ক্ষমতায় আসবে, সেই ধারাবাহিকতায় বিএনপিও আজকে নেতাকর্মীরা স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পেয়ে গেছে। এই 5 মাসে বর্তমান সরকারকে কিভাবে মূল্যায়ন করবেন সরকার হিসেবে? 5 মাসে দেখেন, দীর্ঘ 17 বছর দিয়ে কোষ্টি পাথর দিয়ে যাচাই করি আওয়ামী লীগ এই রাষ্ট্র ক্ষমতায় তাদের কর্মীদেরকে বসেছে, এবং গুপ্ত সংগঠন হিসাবে আপনার জামাত ইসলামেরও নেতাকর্মীরা এই সব জায়গায় বসে গেছে। তারপরে আপনার এই 18 মাসের জামাত ইসলাম একচেটিয়া তাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় আপনার পদায়ন করেছে। তো সেই জায়গার থেকে আপনার এইটাকে তো এই 5 মাসে মূল্যায়ন করার খুব কঠিন কাজ। তবে প্রধানমন্ত্রী তার রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক চিন্তা এবং মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আনার জন্য মানুষকে নিয়ে চিন্তার অনেকগুলি বহিঃপ্রকাশ উনি ঘটাতে পারছে। কিন্তু একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে, আমার কথাটা কীভাবে নিবে কে যায় না, ওনার মন্ত্রী পরিষদ প্রশাসনের মধ্যে যে নিয়ন্ত্রণ নেওয়া এবং এই ফ্যাসিবাদী যারা দায়িত্ব, যারা সরকারকে এখনো যে কোনো মুহূর্তে বেকায়দায় ফেলতে পারে, জামাত এবং আওয়ামী লীগের, তাদেরকে চিহ্নিত করা এবং তাদের সবাইকে তো একদিনে বিদায় করা যাবে না, এবং তাদের প্রতি লক্ষ্য রাখা এবং তাদেরকে সঠিক কাজটা করান এবং বিএনপি বিরোধী তৎপরতা তাদেরকে বন্ধ করানোর জন্য যে পরিমাণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা, আমার দৃষ্টিতে মন্ত্রীরা সেই নিয়ন্ত্রণগুলি নিতে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী যেটা পেরেছে, মন্ত্রীরা সেটা পারে নাই। এবং আপনার এরা এই আমলারা বিভিন্ন জায়গায় আপনার গত 5 মাসে আপনার এই আমলারা বা বিভিন্ন জায়গায় যারা আছে, তারা নিজেরা যে পরিমাণ দুর্নীতি করছে এবং তারা ম্যাক্সিমাম জায়গায় এখনও আওয়ামী লীগের লোকদেরকে তারা অর্থনৈতিকভাবে এখনও এস্টাবলিশ করতেছে। এই গত 5 মাসে আওয়ামী লীগের লোকরাই কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কাজ পাইছে। তাহলে তারা ওয়েল এস্টাবলিশড হয়ে গেল না? তাহলে এই অর্থগুলো তো আবার বিএনপির বিরুদ্ধে এরা ব্যয় করবে। তো সেই জায়গাটা তো চিহ্নিত করে যদি এখন পর্যন্ত আপনার যদি সিদ্ধান্ত, যখনই দেখেন প্রধানমন্ত্রী যখন দলের কোনো বিষয় সিদ্ধান্ত নিচ্ছে দলের পক্ষে, তখন আমরা কিন্তু বিভিন্ন জটিলতা দিয়ে কালক্ষেপণ করছে। এটা একটা কৌশল। আচ্ছা, প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলছে, এর আগেও শুনেছি যে এই যে আপনার টেন্ডার প্রক্রিয়াগুলোকে শিথিল করার যে বিষয়, জটিলতা যে বিষয়, সেই বিষয়গুলোকে নিরসন করা এ কিন্তু একদিনে বিষয়। ইউনূস সরকার আমলে কিন্তু একদিনে করে ফেলছে, কিন্তু আজকে 5 মাসে কিন্তু আমরা কিন্তু এই কাজটা এখন পর্যন্ত করে নাই। তার মানে বিএনপির মানুষরা যেন ব্যবসা বাণিজ্য না করতে পারে, এর জন্যে এই রাস্তাটা। আর যেখানেই যাচ্ছে সেখানেই বলছেন যে এই সমস্যার কারণে তো করা যাচ্ছে না, কিন্তু যে কাজটা 1 মিনিটে করা যায় সেটা 5 মাসে হচ্ছে না। তো সেই কারণে এই বিষয়গুলা অবশ্যই প্রধানমন্ত্রীকে আরও দূরদৃষ্টিতে দেখতে হবে। এবং আমি মনে করি যে এই 6 মাসের যে মূল্যায়ন দিছে, যারা যারা প্রশাসনের মধ্যে নিয়ন্ত্রণ নিতে যেসব মন্ত্রীরা ব্যর্থ হয়েছে, সেখানে প্রয়োজনে পরিবর্তন করা উচিত অবশ্যই। যে কারণ আমি বলছি যে জামাত ইসলামের সাথে কিন্তু আমার দীর্ঘ লড়াই করার অভিজ্ঞতা আছে। আবার তো একসাথে আপনারা রাজনীতিও করেছেন, আবার একসাথে রাজনীতি করার অভিজ্ঞতা, একই ব্যানারে করেছেন, রাজনীতি করার অভিজ্ঞতা আছে। সেই কারণে প্রধানমন্ত্রীকে আগামী দিনে 3টা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আগে তো 1-2টা চ্যালেঞ্জ, একটা হচ্ছে জামাত ইসলাম এবং আওয়ামী লীগের যে কোনো সময় ঐক্য হয়ে আসে, ঐক্য দৃশ্যমান হবে, সেটাকে মোকাবেলা করার জন্য সংগঠনের নিবেদিত কর্মীদেরকে আবার মাঠে ফিরিয়ে নিয়ে আসতে। আর অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একবারে ইএনও থেকে শুরু করে এমনকি কনস্টেবল থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বিএনপির ব্যাপক নিয়ন্ত্রণ নিতে হবে। যদি এটা ব্যর্থ হয়, তাহলে ওই মহিউদ্দিন খান আলমগীররা যেভাবে দুর্ঘটনা ঘটেছিল,
যে কোনো মুহূর্তে এখনকার অ্যাডমিনিস্ট্রেশন সেই দুর্ঘটনা ঘটাতে পারে। কারণ তখন তো এত মোবাইলের যুগ ছিল। তাহলে এখন সেটা তো- কি আবার দলীয়করণ হয়ে যাবে না হ্যাঁ। সব জায়গায়? আরে দলীয়করণে তো কিছু নেই। আমি মানুষের জন্য করার জন্য আজকে বিএনপিকে দলকে তো ভোট দিচ্ছে মানুষ। বিএনপি ক্ষমতায় গেছে দলীয় ভাবে না, তো দলকে ক্ষমতায় দিছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিএনপি চেয়ারপারসন বাদ গেছে? যারা তাহলে যারা কি মন্ত্রী দলীয়করণ হয়েছে বলতে তারা কিছু নাই? দলীয়করণ বলতে না, কিছু নাই? দলীয়করণ বলে আমি কিছু মনে করি না। যে আমি আমার কাজটা করার জন্য যাকে দিয়ে প্রয়োজন, আমার সঠিক কাজটা করার জন্য তাকে দিয়ে আমার কাজটা তাহলে করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা কেন হয় যে আওয়ামী লীগ সব জায়গায় দলীয়করণ করে ফেলেছিল? না, এই প্রশ্ন আপনার আছে কেন? দলীয়করণটা কোনটা? নোংরামি এক জিনিস, আর আপনার প্রপার কাজটা প্রপার মানুষ দিয়ে করা। আপনার যোগ্য, যদি আপনার মধ্যে যদি মেধা থাকে, আপনার মধ্যে যদি যোগ্য, আপনার সাবেক আমলাকে যদি আপনি কোথাও নিয়োগ দেন, তাহলে ওটা দলীয়করণ হবে না। আর বিএনপি করেছে তার কোয়ালিটিটাই। বিএনপি নেতাকর্মীরা কি মাস্টার ডিগ্রি পাস করে নাই? আচ্ছা, বিএনপির নেতা আজকে এই যে হয়তো আপনারা বলবেন যে এই যে এই দলের নেতাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছে, তা ওদের না দিয়ে সাবেক আমলা দিবেন, সচিব দিবেন, তাহলে ভালো হবে। তো ওই সচিবকে কোনো দল করে না, ওই সচিবকে কোনো দল করে না, ওই সচিবও তো কোনো দল করে। এবং ওই সচিবরা কি আওয়ামী লীগকে সাপোর্ট করে নাই? বিনা বিনা ভোটে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তারা সহযোগিতা করে নাই? জুলাই আন্দোলনে একটা কথা এরকম আসছে, মুক্তিযুদ্ধের নাতিপুতিদের চাকরি দেব না তো রাজাকারের বাচ্চাদের চাকরি দেব। এবং আরেকজন সাংবাদিক এরকম বলছিলেন যে যারা মুক্তিযোদ্ধার নাতিপুতি তারা কি মেধাবী নয়? তো আপনার এই কথাটা তো প্রায় ওই রকম হয়ে যাচ্ছে যে যারা আমলা আছে যদি বিএনপি পন্থী হয় সে কি মেধাবী নয়? তো বিএনপি পন্থী দেখেই কেন নিয়োগ দিতে হবে? আমি তো বিএনপি পন্থী থেকে বলি নাই, বিএনপির দখলে নেওয়া বলতে কি আমি বোঝেন? দখলে নেওয়ার কথা বলি নাই। আচ্ছা আপনি আমার কথাটা বুঝতে ভুল করছেন। আচ্ছা আমি বলেছি যে যে কোনো ব্যক্তি যদি কোনো কাজের জন্য পারদর্শী হয়, সে দলের হোক আর দলের বাইরে হোক, ওই ব্যক্তিকে দিয়েই প্রপার কাজটা করাইতে হবে। আপনার দলীয়, আপনি বিএনপি করলেই যে তার কোয়ালিটি নাই তা তো না। যদি তার কোয়ালিটি থাকে তাহলে তাকে দিয়ে করাতে হবে, আর যদি কোয়ালিটি না থাকে তাহলে বাইরে কাউকে দিয়ে করাতে হবে। কিন্তু আপনি যখন আমি সাবেক আমলাদের দিচ্ছি বা আমলাদের মধ্যে থেকে কাউকে যদি নিয়োগ দিচ্ছি বা সরকারের মধ্যে থেকে কাউকে নিয়োগ দিচ্ছি, তাহলে আপনার এটা দলীয়করণ হচ্ছে না। আর বিএনপির কোয়ালিটি সম্পন্ন একটা লোককে যদি কোথাও দেওয়া হচ্ছে তাহলে দলীয়করণ হচ্ছে। আপনি ধরেন এখন আপনি যখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যখন বিভিন্ন জায়গার ভিসি নিয়োগ দিল জামাতের লোকদেরকে, তখন তো কেউ বললো না যে দলীয়করণ হয়েছে। এখন বিএনপি দিচ্ছে, ওই ইউনিভার্সিটির শিক্ষকই তো দিচ্ছে, কাউকে না কাউকে দিতে হবে। তো তখন বলছে যে এটা দলীয়করণ হচ্ছে। তা আমার কাজটা তো করতে হবে। আজকে সালাম সাহেবকে দিছে এখানে ধরেন প্রশাসক, আপনি বলছেন তো সালাম সাহেব তো এই ডেপুটি মেয়র ছিল, সালাম সাহেবের তো অভিজ্ঞতা আছে, সালাম সাহেব তো ঢাকা শহর করে। কিন্তু সজীব ভূঁইয়া তোর কোনো অভিজ্ঞতা ছিল না। সজীব ভূঁইয়া একেধারে উপদেষ্টাও থাকছে, আবার ওইটারও দায়িত্ব পালন করছে। আমার কথা হচ্ছে যে আপনি কোয়ালিটি সম্পূর্ণ, কিন্তু আপনি যখন অন্য দল, আপনি গভর্নমেন্টের ভিতর থেকে যখন গভর্নমেন্টের বিরুদ্ধে যখন কনস্পিরেসি করবেন, তাহলে তাকে তো আমাকে রাখা যাবে না। তখন চালানো কঠিন হয়ে যাবে। কঠিন হবে না? আচ্ছা, এই যে আজকাল দেখেন আমেরিকায় যখন একটা সরকার চেঞ্জ হয়, তখন তো সেই সরকার তার নিজস্ব সেট আপ নিয়ে আসে না। আমেরিকা তো বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় দেশ না, এবং ডেমোক্রেটিক দেশ না? তো সেখানেও কেন যখন সরকার পরিবর্তন হয় তখন কিন্তু বিশাল একটা টিম বিদায় হয় আর একটা টিম আসে। কেন আসে? সেটা হচ্ছে ওই সরকারকে সফল করতে হবে, ওই সরকারকে সফল করতে। আমাকে যদি তারেক রহমান আজকে কোথাও দায়িত্ব দেয়, আমি যখন আন্তরিকতার সাথে, বিশ্বস্ততার সাথে, ইমানের সাথে যখন তার পারপাস সার্ভ করব, আরেকজন তো আমার দলেরই সমর্থক কিন্তু সেভাবে করবে না। তো সেই ক্ষেত্রে আপনার অন্য দল আলাদা দিয়ে আপনি কেমনি আশা করবেন যে পারপাস সার্ভ করা? আচ্ছা, জুলাই গণ অভ্যুত্থান তো অনেকগুলো আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল, যেটা আপনিও নিশ্চয়ই জানেন। তার মধ্যে অন্যতম একটা আকাঙ্ক্ষা কিন্তু এমন ছিল যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি তারও একটা পরিবর্তন আসবে। এই গত 2 বছরে রাজনৈতিক সংস্কৃতির কেমন পরিবর্তন দেখেছেন? কোনো পরিবর্তন আসছে কিনা? বাস্তবতা আমি আপনারা বলি, সেটা হচ্ছে জুলাই গণ আন্দোলন আসলে
আমরা বলি যে অনেকগুলি পরিকল্পনা, অনেকগুলি পরিবর্তনের জেনে মানুষ নামে নেয়। আমার দেখা সেই সময় যারা আন্দোলনের নামছে বা আন্দোলন করছে তারা কোনো স্বপ্নও কিন্তু দেখাতে পারে না। একটা জায়গাতে মানুষ নামছে, সেটা হচ্ছে মানুষের 17 বছরের মানুষের কষ্ট নির্যাতনের এবং কষ্টের যে বহির্প্রকাশ সুযোগ পাইছে, সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসছে এবং অলৌকিকভাবে একটা বিপ্লব ঘটে গেছে। তার মানে কোনো আকাঙ্ক্ষা ছিল না, কে জুলাইয়ের কোনো নির্দিষ্ট আকাঙ্ক্ষা নিয়ে কেউ নামে নাই? না, জুলাইয়ের কোনো নির্দিষ্ট আমি মনে করি যে কোনো আকাঙ্ক্ষা নেই। মানুষ নামছে যে অত্যাচার নির্যাতনের 17 বছর অত্যাচার নির্যাতনের কারণে শেখ হাসিনার বিদায় হওয়ার দরকার, সে কারণে মানুষ নামছে। শুধু শেখ হাসিনার বিদায়? শুধু ওই সরকারের বিদায়ের জন্য মানুষ নামছে। আচ্ছা, তার মানে এই যে সংস্কারের কথা বলা হয় বা আকাঙ্ক্ষার কথা বলা হয়, এগুলো আসলে কিছুই না। এগুলো তো পরবর্তী পর্যায়ে বিভিন্ন তত্ত্বপত্র চলে গেছে। আমরা সংস্কারের কথাই যদি গন্ত সংস্কার তো তারেক রহমান আগেই তো 31 দফার সংস্কার দিছে, আর যা 31 দফা উনি যা দিছে তার বাইরে কোনো কিছু আসছে নাকি? তার মানে আপনার মতে জুলাইয়ের কোনো আকাঙ্ক্ষা ছিল না? এই তো আমি ক্লিয়ার যে এখনো বলতেছে, এই যে এখন বিভিন্ন জায়গায় দাবি দেওয়ালি চলতেছে যে আপনার গণভোট বাস্তবায়নের কথা বলছে। গণভোট কি জিনিস গ্রামের মানুষ জানে? তারেক রহমান বলছে যে হ্যাঁ ভোট দাও, যারা বিএনপির নেতাকর্মী সমর্থকরা তারা হ্যাঁ ভোট দিছে, যারা ভোট করছে সবাই বলছে, জামাত ইসলাম বলছে বা অন্যরা বলছে যে গণভোট ইয়াতে ভোট দেয়। আবার দেখেন সূক্ষ্ম রাজনীতির একটা বড় জায়গা দেখেন, আওয়ামী লীগের 2-3 কোটি মানুষ কিন্তু ন্যায় ভোট দিছে। যারা আওয়ামী লীগ যে ভোট কেন্দ্রে গেছে 74,000 মানুষ আর 74 লক্ষ মানুষ হ্যাঁও দেয়নি নাও দেয়নি। কারা দিছে? এরা হিন্দুরা। কারণ হিন্দুদের কাছে মেসেজ আসছিল ধানের শীষে ভোট দেওয়ার, আর ইয়ার কাছে মুসলমান আওয়ামী লীগের কাছে মেসেজ আসছিল হচ্ছে দাঁড়ি পাল্লায় ভোট দাও, ন্যায় ভোট দাও। তো এই যে আপনার তারা তাদের ইচ্ছা, ওই যে 4টা দফা কেউ পড়ো, কিন্তু তারেক রহমান একজন ভোটারও বলতে পারবে না যে ওই 4টা কি দফা ছিল। 4টা দফার উপর না ভোট দিছে না, কেউ জানেও না। এখন এরা এটা ধরেন এখন মাঠে যায় বলতেছে এই বাস্তবায়ন, ওটা বাস্তবায়ন হলেই বা কি যে আসবে? বাংলাদেশের মানুষ চায় অন্ন, বস্ত্র, বাসস্থানের নিরাপত্তা, কর্মসংস্থান চাই। আপনার জুলাই সনদে কি হলো আর কি হলো না এইটা নিয়ে মানুষের ভাবনা নাই। আপনারাই তো ভাবেন নাই, মানুষের ভাবনা নেই। আপনি চাকরির কোটা নিয়ে আন্দোলন করছেন, এখনো তো কোটাতে সংসদে আপনারা মহিলা এমপি বানাইতেছেন, কেউ এনসিপির ভাগ নিচ্ছেন, কেউ জামাতে ভাগ নিচ্ছেন, কেউ আবার এই ভাগের মধ্যে নিজের আত্মীয় স্বজনকে ঢুকাইতেছেন, পরিবারের লোকে ঢুকাচ্ছেন। আপনারা কি বাইরে কাউকে দিচ্ছেন নাকি? আচ্ছা, এই জুলাইয়ের পরে এনসিপি সহ একাধিক রাজনৈতিক দল তৈরি হয়েছে, তারা নিজেদের উত্থান করছে, অর্থাৎ নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। নতুন দলকে কিভাবে দেখছেন? এনসিপি সহ যে নতুন দলগুলো তৈরি হয়েছে তারা তাদের মতো করে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, এই নতুন দলের উত্থানকে কিভাবে দেখছেন? নতুন দল তো হওয়াটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা পার্ট। এটা আজকে হয়েছে, আরও হয়েছে, বিগত দিনে হয়েছে, আরও হবে। কিন্তু বাস্তবতা সেটা হচ্ছে যে নতুন যারা দল হয়েছে তারা মানুষকে কোনো স্বপ্ন দেখাতে পারে না, মানুষকে ভালো কিছুর স্বপ্ন দেয়। যেমন জিয়া রহমান একটা নতুন দল করছিল, মানুষকে কিন্তু স্বপ্ন দেখাতে পারছিল, আর মানুষ সেই স্বপ্নেই কিন্তু বিএনপিতে আকৃষ্ট হয়েছিল অল্প 3 বছরের মধ্যে। আর সেই দল আজকে বাংলাদেশে এস্টাবলিশড, ইতিমধ্যে 5 বার ক্ষমতায় গেছে এবং বাংলাদেশের মানুষের একবার আনাচে কানাচে চলে গেছে। যদি আজকে এনসিপির যারা তারা যদি মানে এই বিপ্লবের পরেই রাষ্ট্র ক্ষমতায় যে যদি নিজেরা কি করতে পারে এই এক্সপোজগুলির গতানুগতিক এক্সপোজ যদি না হইতো, তারাও যে অর্থবিত্তের মালিক হওয়ার যে প্রবণতার মধ্যে যদি না যেত, যদি সঠিক রাজনীতিতেই থাকতো, তাহলে হয়তো বা নতুন প্রজন্ম তাদের পক্ষে যেভাবে নামছিল সেটার একটা ধারাবাহিকতা থাকতো। ওরা যখনই রাষ্ট্র ক্ষমতায় গেছে, যখনই নিজেরা আবার এমপি হয়েছে, তখন কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। আজকে যদি জামাতের সাথে যদি তারা জোট না করতো, তাহলে আপনার এই যে 5-6টা সিট পাইছে এটাও কিন্তু পেত। অথচই একটা সময় তারাই তো যেমনি হোক তাদের আন্দোলনেই কিন্তু এত মানুষ নামার চেষ্টা করছে, কিন্তু মানুষগুলাকে ধরে রাখতে পারেনি। রাজনীতি অনেক কঠিন জিনিস। আপনার
একটা আমলা রাস্তায় দাঁড়ায় প্রসাব করবে, কেউ কিছু মনে করবে না। কিন্তু একটা রাজনৈতিক কর্মী বা নেতা যদি রাস্তায় দাঁড়ায় প্রসাব করে, মানুষ কবে যে এটা একটা সেটা নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন। আচ্ছা, অতএব রাজনীতির, আমি মনে করি রাজনীতি এমন একটা জিনিস, ফুলস্রাত পার হওয়া যেমন কঠিন, রাজনীতির প্রতিটা ধাপ কিন্তু তরুণ, কারণ প্রত্যেকটা ধাপ মানুষ ওয়াজ করে। আচ্ছা, আপনারা বিশেষ করে বিএনপি জামাতের কথা যদি বলি, বিএনপি জামাত গত 17 বছর প্রায় একসাথেই রাজনীতি করেছে। বিশেষ করে 2013 সাল থেকে আমরা 13 সালে দেখেছি যে একসাথে আপনারা আন্দোলন করেছেন। 18 সালের আগ পর্যন্ত একসাথেই ছিলেন, পরে এসে হয়তো ভিন্ন ভিন্নভাবে কর্মসূচি পালন করেছেন, টার্গেট একটাই ছিল। একসাথেই আপনারা আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন, সেটাও একসাথেই করেছেন। এখন যে বিএনপি এবং জামাতের মধ্যে বিশাল ফাটল, এবং সেখানে এনসিপিকেও আপনারা বিরোধী ধরে নিয়েছেন এবং এনসিপির বিরুদ্ধে কথা বলছেন, বা এনসিপি আপনাদের বিরুদ্ধে কথা বলছে। এই ফাটলগুলো কি আসলে আওয়ামী লীগের ফেরার পথ সহজ করবে কিনা? যদি আওয়ামী লীগ ফেরে তাহলে বাংলাদেশে কি প্রভাব পড়বে? দেখুন, আসলে আমরা তো বিএনপি তো এখনো পর্যন্ত আপনার ওইভাবে কিন্তু কারো বিরুদ্ধে কিন্তু এখন বলে নাই। জামাত ইসলামের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, এবং এনসিপি নেতাকর্মীরা যে ভাষায় কথা বলে, যে ভাষায় আপনার সোশ্যাল মিডিয়াতে লেখে, যেভাবে ব্ল্যাকমেলিং মিথ্যা কার্টুন তৈরি করে প্রচার করে, এটা আসলে একজন সুস্থ মানুষের যে রুচিতে অবশ্যই বাধার কথা। এটা কোনো সভ্য মানুষের কাজ না। এটা আপনার কোনোভাবেই কাম্য না। তবে আমি একটা কথা আপনাকে বলি আমার অভিজ্ঞতা থেকে, জামাত ইসলাম অনেকগুলি শাখা আছে, কিলার শাখা আছে। আমি কিলার শাখা আছে। আচ্ছা, আপনার মদখোরদের সাথে মিশারও আরেকটা টিম আছে। আচ্ছা, আওয়ামী লীগের ভিতরে ঢুকে থাকার টিম আছে, বিএনপির ভিতরে আছে, এনসিপির ভিতরে থাকা আছে, বিএনপির ভিতরে জামাত আছে। হ্যাঁ আছে। তারপর ছদ্মবেশী, তারপরে আপনার এই যে যারা তাস খেলে তাদের সাথেও আছে, জুয়া খেলে তাদের সাথে, তাদের মধ্যে থাকার একটা টিম আছে। তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য সকল শ্রেণী পেশার মধ্যে, সকল অপকর্মের সাথেও তাদের লোক আছে, আবার চাঁদাবাজদের সাথে আছে, ব্যবসায়িকদের সাথে আছে, আবার অপকর্মের সাথে আছে, মিথ্যা কথা বলার সাথে আছে। এবং ধর্মকে কিভাবে তাদের অংশটুকু, ধর্ম তো তারা ব্যবহার করে কতটুকু, যতটুকু তাদের ব্যক্তিগত প্রয়োজন আছে। দেখেন, জামাত ইসলাম এমন একটা দল, সব দলের সাথে তারা রাজনীতি করছে। বিএনপির ভিতরে বিএনপির সাথে করছে, আওয়ামী লীগের সাথে 96 করছে, এইবার আওয়ামী লীগের ভোট নিল, তারপরে আপনার এরশাদের সাথে করছে, তারপরে আপনার কি কর্নেল ওলিদের সাথে করে, মামুনুল হকদের সাথে, তাদের কমি মাদ্রাসা আলাদের সাথে দ্বন্দ্ব ছিল, এখন তাদের সাথে মিলিয়ে করছে। জামাত ইসলাম তাদের প্রয়োজনে আপনার সবটার সাথে আছে। যদি মনে হয় যে তাদের কর্মী বাড়াতে হলে এই মদের আসরে আমাদের একটা কর্মীকে নিয়োগ দিতে হবে ছদ্মবেশী, সেখানেও তার খুঁজবেন যে ফাইনালি পাওয়া যাবে। আমার প্রশ্নটা ছিল যে এই বিভেদটা যে বাড়ছে, এতে আসলে আওয়ামী লীগ ফেরার পথ সহজ হচ্ছে কিনা? অবশ্যই যখন আপনার আমার যখন ভুল বোঝাবুঝি হবে, তখন তো তৃতীয় পক্ষ ওদিক দিয়ে ঢোকার চেষ্টা করবেই, আর করাটাই স্বাভাবিক। আর করলেও তারা সাকসেস হওয়ার সুযোগ। আর আমি আপনাকে একটা জীবনে বলি, রাজনীতিতে বলি, রাজনীতিতে আপনার পরিশ্রম যতটুকু আপনি উপরে যাবেন, আর আমার ব্যর্থতা দিয়ে আপনি বেশি উপরে যাবেন। রাজনীতিতে অন্যের ব্যর্থতা দিয়েই কিন্তু আরেকজন এস্টাবলিশড হয়। শেখ মুজিবের ব্যর্থতা দিয়ে কিন্তু জিয়া রহমানের জন্ম হয়েছে, এরশাদের ব্যর্থতা দিয়েই কিন্তু খালেদা জিয়ার জন্ম হয়েছে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার অভাবের কারণে আজকে জামাত ইসলাম ডে বাই ডে বাড়ছে। এবং আমি একটা সময় চিন্তা করি যে আমাদের অবর্তমানে একটা সময় কি বিএনপি আওয়ামী লীগকে কি জামাতের বিরুদ্ধে কখনো আবার ঐক্যবদ্ধ হতে হয় কিনা? সম্ভাবনা আছে। হ্যাঁ, যেভাবে বাংলাদেশের রাজনীতিকে পোলারাইজেশন করছে জামাত, এখানে অসম্ভাবনা তো কিছু নেই। বাংলাদেশের বিরোধী দলের প্রধান হবে জামাত ইসলাম, এটা কখনো কোনো মানুষ ভাবছে? তা আমি মাঝে মাঝে নিজে চিন্তা করি
এবং আপনাকে আমি আজকে একটা কথা বলি যে আমি আসলে রাজনীতিতে কখন কোথায় থাকতে পারবো জানি না। আমি সাধারণ ঘরের সন্তান। আমি চেষ্টা করছি মানুষের সাথে থাকা। আসলে রাজনৈতিক আমার শেষ ভবিষ্যৎ কি এটাও আমি জানি না এখন আর। তো সেই জায়গা থেকে আমি যেটা আপনাকে বলতে চাই যে বিএনপি এবং বিশেষ করে আমি বিএনপিকে অনুরোধ করব, আমি মাঠের কর্মী হিসেবে জামাত ইসলামকে মোকাবেলা করতে হলে বিএনপির বর্তমান গতানুগতিক রাজনীতি চেঞ্জ করে মানুষের কাছে যে জামাতের বিরুদ্ধে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষকে যদি সংগঠিত না করে যতই আমি ভালো কাজ করি, দেখেন একটা চেয়ারম্যান কিন্তু বছরে সরকারি বরাদ্দ মিনিমাম 1000-2000 মানুষকে কিন্তু সরকারি অনুদান দেয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা দিয়ে, কিন্তু পরবর্তীবার তারা জামানত বাজেয়াপ্ত হয় অনেক চেয়ারম্যানের। শুধু উন্নয়নই যদি হতো তাহলে আজকে শেখ হাসিনা দেশ থেকে পালা যেতে হতো না। রাজনৈতিক আদর্শ দিতে হবে। জিয়াউর রহমান 3 বছর বাংলাদেশের রাজনীতিতে ছিল, রাজনৈতিক আদর্শ দিতে পারছে বিদায় আজকে ধরেন কত 50 বছর প্রায় এই দলটার বয়স হতে আসলো। জনপ্রিয় মানুষ হিসাবে কিন্তু জিয়াউর রহমানকে এখন কেউ টাচ করতে পারে না। আপনাকে রাজনীতি দিতে হবে। আচ্ছা, আপনি তো নির্বাচনের সময় আপনাকে দল বহিষ্কার করেছে, আপনি স্বতন্ত্র নির্বাচন করার ফলে এখন কি দলে ফেরার চেষ্টা করছেন কিনা বা আবার বিএনপিতে ফেরার সম্ভাবনা কেমন? আমি তো বিএনপির বাইরে কোথাও যাই নাই। পদের কথা বলছি। এই বিএনপিটার জন্ম থেকেই আমার জীবনের 43টা বছর এই বিএনপির পিছনে আমার দেওয়া। আচ্ছা, এটা ছেড়ে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। কারণ যদি মনে হয় যে এটা নিজের মায়ের পেটের ভাইয়ের মতো যদি মনে হয়, সেটাও ভুল হবে না। এটা যদি আমার সন্তানের মতো মনে হয়, এটাও আমার ভুল হবে না। কারণ আমার জীবনে অনেক স্মৃতি আছে যা বললে লম্বা 5 ঘন্টা বলা যাবে। তো আমি তো এটাতেই আছি। এখন দল যদি মনে করে যে আমাদেরকে কোথাও ব্যবহার করবে সাংগঠনিকভাবে, সেটা দলের ব্যাপার। আমরা মানুষের জন্য কাজ করছি, যেখানে যাচ্ছি বিএনপির কথাই বলছি এবং মৃত্যু পর্যন্ত ওটাই বলে যাব। এখন যোগাযোগ হচ্ছে কিনা কেন্দ্রের সাথে আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য? আমি এটা নিয়ে এই মুহূর্তে ভাবছি না, কারণ আমি তো বুঝেই গেছি, আমি নিয়মটা জেনেই গেছি। তো সেই ক্ষেত্রে আমি এখন যাব, যেখানে যা বলবো যে আমার বহিষ্কারের প্রত্যাখ্যান, তখন একজন আরেকটা রুড়ো কথা আমাকে বলবে। ওটা শোনার চাইতে আমি পার্টির যতদিন না পদে থাকছি তার চাইতে বেশি দিন তো পদবিহীন এই দলটা করেছি। যতদিন আমি আমার পদে থাকার বয়স হয়তো যদি 43 বছর হয়, তাহলে আমি পদে থাকি হয়তো 10 বছর পদ হোল্ড করছি, আর বাকি জীবনটা তো কর্মী হিসাবে কাজ করছি। এখন নাহলে আবার কর্মী হিসাবে কাজ করি। আগামী দিনের আপনার 5 বছর নিয়ে কোনো প্ল্যান আছে কিনা? আগামী দিন আবার নির্বাচন করবেন বা আগামী দিনের রাজনৈতিক সম্ভাবনা আপনার কেমন, বা ব্যক্তি জীবনে আর কি করতে চান ভবিষ্যতে? ব্যক্তি জীবন নিয়ে তো যখন কখনোই ভাবি নাই এই জন্যে যখন বাস্তবতা যেটা মনে করেন সেটা হচ্ছে যে বাবাকে তো কখনো আমি একটা টাকাও দিই নাই ইনকাম করে। বাবার টাকা খাই, বাবা মারা গেছে, ওরটা দিয়ে আমি রাজনীতি করছি। পরিবারের কাউকেই কখনো আমার ইনকামের কোনো টাকা দিই নাই। যখন ধরেন আগেও দেখেছি, যখন জেলে গেছি তখনও চিন্তা করছি যদি আমি আজকে মারা যাই আমার ছেলেটার কি হবে। তা এখনও যখন চোখে পড়ে তখন চিন্তা করি যে এটা আল্লাহ পাকের উপর ছেড়ে দিয়ে যেতে হবে। কারণ রাজনীতি করার কারণে বিয়েও লেটে করছি, বাচ্চাও লেটে হয়েছে, মানে সব দিক দিয়েই আমি ক্ষতি মনে করি না, এটা আল্লাহ পাকের ইচ্ছা, এটা হয়তো ভাগ্যে ছিল। কিন্তু আমার একটা কষ্ট লাগে, এখন ধরেন আরও দায়বদ্ধতা বেড়ে গেছে। ধরেন আমার 73,000 মানুষ আমাকে ভোট দিয়েছে, এখন এই মানুষগুলা আমাকে ভোট দিয়েছে, তো এখন এই মানুষগুলার জন্য আমাকে কিছু করার চেষ্টা করতে হবে, ন্যূনতম চেষ্টা করে যাচ্ছি। ধরেন এই 5 মাসে এই প্রায় 1000 নেতাকর্মীর নামে মামলা দিয়েছে, জেলে দিয়েছে, সবগুলাকে আমাকে জেল থেকে বের করতে হয়েছে। এখন এই জায়গায় একটু কষ্ট লাগে যে বিএনপি করার কারণেই, আর বিএনপির নেতাকর্মীদেরকে বিএনপির এমপি মন্ত্রীরা ঘরে হঠাৎ করে বাই চান্স মন্ত্রী এমপি হয়ে গেছে, মামলা দিচ্ছে। এইটা
তারপর আমার দুঃখ না, আমি আমার মতন করে মোকাবেলা করে তাদেরকে। বাট যখন আমি শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করি নাই, যখন আমি কোনো অন্যায়ের কাছে আত্মসমর্পণ করি না, আমি আজকে মৃত্যু পর্যন্ত কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। আমার নেতা জিয়াউর রহমান যখন কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন, উনি যখন যুদ্ধে গেছে তখন কিন্তু মনে করছে যে ওনাকে হয় ফাঁসি হইতো, যদি হেরে যেত তাহলে ওনার ফাঁসি হইতো, বুঝাই কিন্তু উনি যুদ্ধে গেছে। বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে কিন্তু দেশ ছেড়ে চলে যেতে পারতেন, কিন্তু 17 বছর তো এই লড়াই করে শেষ, মানে অনেক কষ্টের মধ্যে দিয়ে তো অস্বাভাবিক প্রক্রিয়াতে তার মৃত্যু হয়েছে। উনি তো স্বাভাবিক জীবনযাপন করে তো মৃত্যু হয়নি, তারপর তাপস করে নাই। তা আমি তার কর্মী, অন্যায় যেখানেই দেখবো সেখানেই প্রতিবাদ করার চেষ্টা করব। যেহেতু আদর্শ নিয়ে জিয়াউর রহমান, জিয়া পরিবারের আদর্শ নিয়ে লড়াই করতেছে। হ্যাঁ, তারেক রহমান আজকে আমাকে দূরে দিয়ে দিছে। যদি তারেক রহমানের আগামী দিনে আবার যদি কোনো বিপদ, আল্লাহ না করে বিপদ হোক, আমি চাই না, বিপদ হলে সর্বোচ্চ দিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তো সেই জায়গা থেকে আমরা বরং এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে মানুষগুলার জন্য আমাকে কিছু করতে হবে। এবং আপনাকে একটা কথা বলি, রাজনীতি জীবনে আমার প্রাপ্তি কিন্তু অনেক। আমি একটা ব্যক্তি, সাধারণ ঘরের মানুষ, এতগুলি মানুষ আমাকে ভোট দিছে এবং সারা বাংলাদেশের অসংখ্য নেতাকর্মী প্রতিদিন আমাকে মিনিমাম এখনো প্রতিদিন 200 থেকে 300 নেতাকর্মী যার সাথে দেখা হয় আমার সাথে প্রতিদিন যোগাযোগ করে, আমার সাথে যোগাযোগ হয়। তারা প্রত্যেকে আমাকে বলে, কেউ সিনিয়র সেও বলে যে তোমার প্রতি অবিচার করা হয়েছে, জুনিয়র যে বলে ভাই আপনাকে ফিল করি, এখানে আস্তে আস্তেও অনেকে বলছে এই যাস রাস্তা ভাই আপনাকে ফিল করি। অনেকে বলছে মান অভিমান ছেড়ে আপনি আবার পার্টি অফিসে বসেন, আপনি এই পার্টি অফিসটাকে আগলায় রাখছেন, আবার আসেন একটু আপনার সাথে কথা বলি। আপনি অন্ততপক্ষে আপনি আমাদের ফোনগুলি এখনও ধরেন। আমি এখনও সারা দেশের বিএনপির মিনিমাম প্রতিদিন সর্বনিম্ন 200 নেতাকর্মী আমাকে ফোন করে, তাদেরকে কথা বলি, খালেদা জিয়ার পক্ষে কথা বলি, তারেক রহমানের পক্ষে কথা বলি, তাদের দুঃখের কথা শুনি, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা থাকলো। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক, দেখছিলেন এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন। আজকে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। দেখা হবে পরবর্তী আলাপনে, থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।